মেঘ, পাহাড়, ঝর্ণা, একটা বাইক আর তার সাথে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা। বলছি আপনাদেরকে বাইক নিয়ে সাজেক ট্যুরের কথা। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো সাজেকের পাহাড়, সাজেকের খাবার, সাজেকের ঝর্ণা অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি সাজেকের মেঘ। আকাশ আবার একটু মেঘলা মেঘলা হচ্ছে, যদি আবার বৃষ্টি হয় মেঘগুলো আবার নিচে নেমে আসবে। আর বাইক দিয়ে সাজেক ট্যুর দিতে কয় লাখ টাকা লাগে এইটার হিসাবও দিব আপনাদেরকে ভিডিও শেষে। দিল্লি কা লাড্ডু খাইলেও বসতে হবে না খাইলেও বসতে হবে না। এই যে পায়ের কাপা ক্যামেরা দেখা যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাইক লাভার ব্যাচেলর। আশা করি সবাই ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। অ্যান্ড ফাইনালি অনেক দিন পরে আজকে যাচ্ছি সাজেকের দিকে। প্রায় 2 বছর হয়ে গেছে লাস্ট টাইম সাজেক গিয়েছিলাম। অ্যান্ড এই যে 2 বছর আগে গেছিলাম না, তখন থেকে সাজেক আমার পার্সোনাল ফেভারিট একটা জায়গা। এর কারণ হচ্ছে দুইটা। প্রথমত, সাজেকে যাওয়ার যে রাস্তাটা একদম আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা। এই ডাইনে কর্নার, এই বামে কর্নার, আপনি খুব সুন্দর করে কর্নারিংগুলো এনজয় করতে পারবেন, বাইকের ফিল নিতে পারবেন। একটা না 2-3 মাস বাইক নিয়ে খালি বাসা থেকে অফিস থেকে বাসা যাওয়ার পরে আপনার যে ফ্রিডমটা লাগবে, রাইডের যে ফিলটা লাগবে, ওই ফিলটা আপনি পাবেন এই রাস্তায় আসলে পরে। আর সেকেন্ড যে জন্য সাজেক আমার ভালো লাগে সেটা হচ্ছে সাজেক গেলে আপনি পায়ের নিচে মেঘ দেখতে পারবেন। সাজেক কিন্তু বান্দরবনের মতো একা একা ঢোকা যায় না, মানে আপনি চাইলে সময় সুযোগে মিললে একা একা ঢুকতে পারবেন। বাট সাজেকে ঢোকার নিয়ম হচ্ছে আপনাকে আগে বাঘাইহাটি চেকপোস্টে আসতে হবে। এই চেকপোস্টে এসে এখান থেকে আপনাকে আর্মির স্কোয়াডের সাথে বের হইতে হবে। আর্মির অ্যাকচুয়ালি পুলিশের স্কোয়াড থাকে, তো আমরা এখন স্কোয়াডের সাথেই যাচ্ছি। আর এই স্কোয়াডের সাথে আসতে আসতে না আমার কেন জানি হালকা একটু মোটোজিপি ফিল আসতেছিল। কারণ দেখেন আমার সামনে কোনো বাইক নেই, সব বাইক আমার পিছনে। হ্যাঁ, স্কোয়াডে সবার আগে আমাকে ছাড়ে নেয়, আমি ফার্স্ট সিরিয়ালে ছিলাম। তো ফার্স্ট সিরিয়ালে যে কটা বাইক ছিল ওগুলো সবগুলোকে পার করে আসছি শুধুমাত্র কর্নারে। আর এই হচ্ছে টায়ারের অবস্থা, এই পর্যন্ত কর্নারিং হয়েছে আজকে। এই লাস্টের দাগ পর্যন্ত বাকি ছিল খালি হালকা একটু। এফজেড দিয়ে যে সুন্দর কর্নারিং করা যায়, এরকম কর্নারিং খুব কম বাইক দিয়েই করা যায়। তার সাথে বাইকের সাথে একটা বন্ডিংও থাকা লাগে। আমি এর আগে 2 বছর আগে যে আসছিলাম সাজেক, 2 বছর আগে আসছিলাম আমার R15 নিয়ে। R15 এর সাথে আমার তখন ওই বন্ডিংটা ডেভেলপ হয়েছিল না, কারণ R15 কিনছি তার 10-15 দিন পরে আমি সাজেক আসছিলাম। তো ওই যে একটা বাইক থেকে আরেকটা বাইকে সুইচ করে বাইকের সব নারী নক্ষত্র বোঝার যে বিষয়টা, ওই বিষয়টা কমপ্লিট হয়েছিল না। বাট এফজেডটা নেওয়ার পরে এটা নিয়ে আমি একবার বান্দরবান গেছি, একবার 3-2-তে একটা আছাড় খাইছি, তারপরে এখন এবার সাজেক আসছি। তো এখন বাইকের নারী নক্ষত্র সব কিছু খুব ভালো করে জানি। স্পেশালি এটা জানি যে বাইক কোন পর্যন্ত লিন করানো যাবে। এফজেডের কর্নারিং অ্যাবিলিটি হচ্ছে একদম মাশাআল্লাহ, কি বলবো এটা নিয়ে। মানে যারা এফজেড চালান তারা তো জানেনি। সামনে যে কালো হাইয়েস্টটা দেখতেছেন, এটা হচ্ছে একটা পুলিশের গাড়ি, আর সামনে আরেকটা পুলিশের জিপ আছে। আগেই বলে দিছে পুলিশের গাড়ি ওভারটেক না করতে, এখন এটাকে ওভারটেক করা যাবে কিনা জানি না। আমি তো ভাই পুরো মোটোজিপি ট্র্যাকের মতো আইতেছিলাম। হ্যাঁ, একজন যাক। ওহো, 4 রাইডার অলওয়েজ অন ফায়ার। আমি আসলে আগে সবসময় ট্যুরের জন্য বাইকের পাওয়ারটা বেশি প্রেফার করতাম, খেয়াল রাখতাম বাইক যেন খালি পাওয়ারফুল হয়। কমফোর্টের বিষয় এটা চালায় নিব, কমর এখনো সোজা আছে। এবার কোনো স্পোর্টস বাইক থাকলে আমি এইবারও স্পোর্টস বাইকটাই নিয়ে আসতাম, এফজেডটা নিয়ে আসতাম না। বাট এবার কোনো স্পোর্টস বাইক না থাকে ভালো হয়েছে। এফজেডটাই না, আমি যে কি একটা শান্তি ফিল করতেছি। এর আগের বার ঢাকা থেকে এই পর্যন্ত আইসা এই পাহাড়ি রাস্তায় ঢুকতে আমার হাত কবজি সবকিছু একদম ব্যথা হয়ে গেছিল। বাট এবার যে আমি 300 কিলোমিটার রাইড করে আসছি এই পর্যন্ত, আমার তেমন কিছু ফিলই হইতেছে না। আর বাইকের ব্যাপারে যেহেতু বলতেই আছি, তাহলে ছোট্ট আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি। আমি যে সবসময় আপনাদেরকে বলি যে অন্য যে কোনো বাইকের থেকে বাংলাদেশে অফিসিয়াল ইয়ামাহা বাইকের এক্সট্রা একটা অ্যাডভান্টেজ আছে, অ্যান্ড সেটা হচ্ছে সার্ভিস। ইয়ামাহার সার্ভিস নেটওয়ার্ক বাংলাদেশে অফিসিয়াল ব্র্যান্ডগুলোর মধ্যে সবথেকে ভালো সার্ভিস নেটওয়ার্ক। অ্যান্ড এটার একটা এক্সাম্পল হচ্ছে আমি যে সাজেকের রোডে ঢুকলাম, এই রাস্তায় ঢুকার আগে দিঘিনালাতেও আমি ইয়ামাহার অথরাইজড একটা সার্ভিস সেন্টার পেয়েছিলাম। হ্যাঁ, সার্ভিস সেন্টার এখানে আরও আছে, বাট এটা সুবিধা হচ্ছে যে এখানে ইয়ামাহার জন্য ট্রেনিং প্রাপ্ত একজন টেকনিশিয়ান আছে। মানে এটা আমি এমনি বলতেছি না, আমি ওখানে যে জিজ্ঞাসা করছিলাম যে এখানে খালি ব্যানার দিছে না আপনাদের ট্রেনিংও করাইছে, পরে ওখানে বললো একজন ট্রেনিং প্রাপ্ত টেকনিশিয়ান আছে ইয়ামাহা থেকে। এইটার সুবিধা হচ্ছে এইসব জায়গায় ম্যাক্সিমাম লোকজন এফআই বাইকগুলোতে হাত দিতে চায় না। তো আপনার বাইকে যদি কোনো সমস্যা হয়, অ্যান্ড এইখানেও যদি আপনি কোম্পানি কারোর সাথে যোগাযোগ করেন, তারা আপনাকে একটা লোকেশন দিয়ে দিবে। আর এই সার্ভিস সেন্টারের লোকেশন হচ্ছে দিঘিনালা থেকে আসার সময় হাতের ডান পাশে পড়বে, মায়ের দোয়া অটো ইঞ্জিনিয়ারিং অথরাইজড বাই ইয়ামাহা। এই একটা জিনিস অন্য সব ব্র্যান্ডের ইয়ামাহা থেকে শেখা উচিত। এটা হচ্ছে সাজেকে ওঠার লাস্ট খাড়া। এইখান থেকে আপনাদেরকে দেখানো শুরু করি। এখানে প্রচুর এক্সট্রিম খাড়া। আপনাদেরকে বাংলাদেশে হাইয়েস্ট মোটরেবল রোড দেখাইছিলাম হচ্ছে ডিম পাহাড়, বাট এটা ডিম পাহাড়ের থেকেও বেশি খাড়া। আপনারা পারভেজের অ্যাঙ্গেল দেখেই বুঝতে পারবেন। সিএনজিগুলো উঠে এখানে খুব ধীরে ধীরে, আর স্পেশালি যখন পাশাপাশি দুইটা বড় গাড়ি একসাথে হয়ে যায় তখন সামনে থেকে কোনো কিছু নামতে পারবে না। তো উঠা নামা এই রাস্তায় খুবই রিস্কি এবং খুবই দেখে শুনে নামতে হয়। যেমন এই যে দুইটা সিএনজি এখন পাশাপাশি হয়ে গেছে, এখন বাইক যাওয়ার কোনো জায়গা নেই।
তবে কপাল ভালো আমাদেরগুলা বাইক, আমরা যদি অ্যাক্সিলারেশন একটু স্লো করি তারপরে আবার ফাস্টও করতে পারি। আর বাইক আসার আগের দিন একটা সার্ভিস দিয়ে আসছি, বাইকের কন্ডিশন এখন টপ নচ, যত বড় খাড়াই হয়ে যাক কোনো জায়গায় আটকাবে না। আর আমরা আমাদের ব্যাগ ট্যাগ সব দিয়ে দিয়েছি চাঁদের গাড়িতে, পুরো বাইক ফাঁকা নিয়ে আমরা সেইভাবে কর্নারিং করতে করতে আসছি। এখান থেকে মোটামুটি সাজেকের রিসোর্টগুলা শুরু হয়। আর রিসোর্টের মধ্যে এর আগের বার আমি ছিলাম হচ্ছে কোন পাশে যেন, এইটাতে মেবি ছিলাম একবার, তারপরে এক রাত এইখানে মাঝখানে একটা কটেজেও ছিলাম। তো চলুন এখন গিয়ে হোটেল রুম নিব, হোটেল রুম নেওয়ার পরে তারপরে আপনাদেরকে বাকি সব কিছু দেখাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ফ্রম সাজেক। সাজেকের হ্যালিপ্যাডে আছি এখন। হ্যালিপ্যাডটা হচ্ছে সাজেকের একটা বিখ্যাত জায়গা। আগে এখানে যারা আসতো সবাই বাইক এখানে তুলে ছবি তুলতো, বাট এখন আপাতত বাইক তোলার ব্যবস্থাটা বন্ধ করে দিচ্ছে। সামনে একটা ব্যারিকেড দিয়ে দিচ্ছে, যে জন্য এখন আর বাইক নিয়ে এদিকে আসা যায় না। আমরাও পায়ে হেঁটেই আসছি, কারণ আমরাও সব জায়গায় সব নিয়মকে সম্মান করি। তো এটা হচ্ছে সাজেকের একটা বিখ্যাত প্লেস। এখন তো আমরা আসছি দুপুরবেলা আসছি, কারণ এখানে এখন মানুষজন থাকে না, আরামে ভিডিও করা যাবে। সন্ধ্যাবেলা এখানে মানুষজনের একটা সমাগম হয়ে যায়, অনেক মানুষজন হয় এই জায়গায়। হ্যালিপ্যাড গ্রাউন্ড থেকে আপনাদেরকে একটা 360 ভিউ দেখাই আগে। এই দেখেন, যখন সরকারি কোনো লোকজন আসে, সরকারি অনেক বড় পদের কোনো লোকজন আসে, ওনাদের হেলিকপ্টার এই জায়গায় ল্যান্ড করে। আর এই যে এই পাশে ইন্ডিয়ার পাহাড়, এই পাশে বাংলাদেশের পাহাড়। আর এইখান থেকে ওই যে মসজিদটা, এটা হচ্ছে সাজেকের মসজিদ, বাংলাদেশের সব থেকে উঁচু মসজিদ। আমি ভাবছিলাম সাজেকের মসজিদ এই একটাই, বাট কেবল আজান দিল তো কেবল সাউন্ডে শুনলাম। এই পাশে যে জায়গাটা, এখানে হচ্ছে একটা আর্মির কোয়ার্টার, এবং এইখানেও একটা মসজিদ আছে, এখান থেকে আজানের সাউন্ড আসলো, মেবি এইটা হচ্ছে মসজিদ। আর এখানে আরেকটা বিখ্যাত জায়গা যেখানে সবার ছবি দেখেন, সেটা হচ্ছে সাজেকের 0 পয়েন্ট। এই যে সাজেকের 0 পয়েন্ট, এখানে অনেক মানুষজনের ভিড় আছে, এখন সবাই ছবি তুলতেছে। আর এই পাশে যে দেখতেছেন না, এই যে বক্সগুলা, এগুলা সবগুলা দিয়ে বিকালবেলা স্ট্রিট ফুডের দোকান বসে, ওগুলো আপনাদেরকে দেখাবো। আগেরবার যেবার সাজেক আসছিলাম ওই বাড়িতে আপনাদেরকে বলছিলাম সাজেকের বিখ্যাত খাবার হচ্ছে বাঁশ। সাজেক হচ্ছে বাংলাদেশের একমাত্র জায়গা যেখানে মানুষ টাকা দিয়ে বাঁশ খাইতে আসে। খাবার দাবার আপনাদেরকে পরে দেখাবো, আগে চলুন হালকা পাতলা আশপাশ থেকে ঘুরে আসি। ফার্স্টে যাবো হচ্ছে ওই যে মসজিদটা যে দেখাইলাম, ওই মসজিদের পাশে যাবো আগে। তো চলুন এখন মুভ করি। আর এখানে যে স্ট্রিট ফুডের দোকান বসে, তারপরও জায়গাটা কি পরিমাণে ক্লিন দেখতেছেন। এটার কারণ হচ্ছে এটা হচ্ছে একটা আর্মিদের নিয়ন্ত্রিত এলাকা। আর্মিদের নিয়ন্ত্রিত এলাকা, এই জন্যই ডিসিপ্লিন খুবই ভালো। আশেপাশে লোকজন ময়লা ফেলে না, দোকানের সামনে কেউ যদি ময়লা ফেলেও সেটা দোকান তোলার সাথে সাথে পরিষ্কার হয়ে যায়। মানে সাজেক আপনি এরকম খালি অবস্থায় ময়লা খুবই কম দেখবেন। আমরা এখন যাচ্ছি সাজেকের মসজিদ দেখতে। সাজেকের যে মসজিদটা এই যে সামনে দেখা যাচ্ছে, এটা হচ্ছে বাংলাদেশের সব থেকে উঁচু জায়গায় অবস্থিত মসজিদ। বাস, পিছনে কিছু নাই। এই তো পৌঁছায় গেছি মসজিদে। এখানে খুব সুন্দর ছবি তোলার জায়গা আছে। এটা হচ্ছে মসজিদের সামনের পার্ট, মানে মসজিদের লোকেশন দেখে বোঝা যাচ্ছে এইদিকে হচ্ছে পশ্চিম দিক, এইদিকে হচ্ছে পূর্ব দিক। এখন চলেন একটু মসজিদের সামনে যাই। এই হচ্ছে মসজিদ। আকাশ আবার একটু মেঘলা মেঘলা হচ্ছে, যদি আবার বৃষ্টি হয় মেঘগুলো আবার নিচে নেমে আসবে। সাজেকের আর কোথাও থেকে আপনি মেঘ নিচে দেখতে পারেন আর না পারেন, মসজিদের এখানে আসলে মেঘ যদি একটু নিচে নামে আপনি নিচে দেখতে পারবেনই। এখান থেকে দেখেন পুরাটা পাহাড়। এই পাশ হচ্ছে ইন্ডিয়ার সাইড, আর এই পাশ হচ্ছে বাংলাদেশের সাইড। আর সবার আগে মসজিদে নিয়ে আসলাম এই জন্য, কারণ এটা হচ্ছে সব থেকে উঁচু জায়গা সাজেকের। হ্যালিপ্যাডের থেকেও এটা একটু উঁচা মনে হয় আমার কাছে। তো এইখান থেকে আপনারা ভিউটা খুব সুন্দর করে দেখতে পারবেন। অ্যান্ড আপনাদেরকে এটাও জানানো যাবে যে বাংলাদেশের সবচেয়ে উঁচু জায়গায় যে মসজিদটা, এই মসজিদটা হচ্ছে সাজেকে অবস্থিত, এই মসজিদটা। আর এইখানে মহিলাদের নামাজ পড়ার জন্য আলাদা জায়গা আছে, পুরুষদের নামাজ পড়ার জন্য মেইন জায়গাটুকু ওইখানে। এদিকে রাস্তার দুই পাশে পুরাটা ভরে হচ্ছে রিসোর্ট। অ্যান্ড সাজেকে যদি রিসোর্টের খরচের কথা বলি, তাহলে মিনিমাম 1000 থেকে শুরু করে 20,000 পর্যন্ত রুম পাওয়া যায় সাজেকে। এবং আপনি যদি অফ সিজনে আসেন তাহলে 700-800 টাকার মধ্যে রুম ম্যানেজ করতে পারবেন, যেখানে আপনারা আরামসে 4 জন থাকতে পারবেন যদি ব্যাচেলর ট্রিপ হয়। তো খুব একটা বেশি এক্সপেন্সিভ জায়গা না। এখানে বসার সুন্দর জায়গা আছে, এখানে বসে আপনি আরামে পাহাড়ি ভিউ এনজয় করতে পারবেন। এখানে সামনে কিছু নাই। সাজেকের মেইনলি রাস্তা হচ্ছে যেখান থেকে আমরা ফার্স্টে উঠলাম ওইখান থেকে শুরু করে 0 পয়েন্ট পর্যন্ত, এরপরে হচ্ছে কংলাক যাওয়ার রাস্তা। বাট মজার বিষয় হচ্ছে কংলাক যাওয়ার রাস্তা যে রিসোর্ট আছে এটা অনেকেই জানে না। আজকে আপনাদেরকে ওগুলোও দেখাবো। এটা হচ্ছে মেঘপুঞ্জি। এখানকার রুমগুলো খুব সুন্দর। এইখানকার রুমগুলো ঘর বানানো, চারকোনা ঘর বানানো। এখানকার রুমগুলো হচ্ছে গোল ঘর বানানো, আর সবগুলোর সাথে পার্সোনাল বারান্দা সব আলাদা আলাদা। এটা ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ রিসোর্ট এখানকার। অ্যান্ড ম্যাক্সিমাম টাইম খালি পাওয়া যায় না। সুন্দর জায়গা, একদিন এসে এখানেও থাকবো। বাট এবার আমরা এখানে হোটেল নিই। এবার আমরা হোটেল নিয়েছি হচ্ছে কংলাকের রোডে। এইটা হচ্ছে রাস্তা, আর রাস্তার এই পাশের যে রিসোর্টগুলো, এই রিসোর্টগুলোতে মেঘের ভিউ আরও একটু ভালোভাবে পাওয়া যায়। মানে মেঘ এই পাশে বেশি জমে ওই পাশের তুলনায়, ওই পাশে মেঘ একটু কম জমে। এখন আমরা যাব হচ্ছে কংলাক পাহাড়ের দিকে। এই হচ্ছে সাজেকের সেই বিখ্যাত 0 পয়েন্ট। অ্যান্ড এখানে এখনও মোটামুটি ভালো পরিমাণে ভিড় রয়েছে। সাজেক 0 কিলোমিটার।
আর এখানে ছোট্ট একটা পার্ক আছে, ওই পার্কে যাওয়ার রাস্তা। আর এইদিকে সোজা যে রাস্তাটা, এটা হচ্ছে কংলাকে যাওয়ার রাস্তা। কংলাক পাহাড় হচ্ছে বেসিক্যালি এই যে এরিয়াটুকু, এর থেকে উঁচু একটা পাহাড়। ওই পাহাড় থেকে মেঘ একদম নিচের দিকে দেখা যায়। এইখানকার রিসোর্টটাও খুব সুন্দর, এইখান থেকেও পাহাড়ের ভিউ দেখা যায় অনেক সুন্দর। এখানে অনেক আপহিল ডাউনহিল আছে যাওয়ার সময়। সাজেকে ওঠার সময় যেরকম রাস্তা দিয়ে আসছেন, এইখানে কংলাকে যাওয়ার সময় ওরকম কিছু রাস্তা পড়ে। আর পুরো রাস্তা হচ্ছে এরকম ঢালাই রাস্তা, পিচ ঢালাই না, সিমেন্টের ঢালাই। বাই দ্য ওয়ে, এখানে রাস্তার কাজ হয়েছে। এই পর্যন্ত আগে পিচ ঢালাই ছিল, মানে সিমেন্ট ঢালাই ছিল, এরপর এখান থেকে ভাঙা ছিল, কাঁচা রাস্তা ছিল। এখন আবার ওইটুকু ঠিক হয়ে গেছে। অ্যান্ড আমরা মোটামুটি কংলাকের শেষ মাথা পর্যন্ত চলে আসছি। এই তো, এটা হচ্ছে কংলাকের শেষ মাথা, এবং ওই যে উপরে হচ্ছে পাহাড়, কংলাক পাহাড়। এই পর্যন্ত আপনি বাইক নিয়ে আসতে পারবেন, এরপরে বাকিটুকু আপনাকে পায়ে হেঁটে উঠতে হবে। এই যে এখান দিয়ে যে রাস্তা দেখতেছেন, এই রাস্তা দিয়ে পায়ে হেঁটে উঠতে হয়। এর আগের বার উঠছিলাম এই কংলাক পাহাড়ের উপরে, বাট এইবার আর উঠার ইচ্ছা নাই। স্পেশালি কালকে আমরা গেছিলাম হচ্ছে সাজেকের একমাত্র ঝর্ণা দেখতে। একমাত্র না, আসলে ঝর্ণা অনেকগুলো আছে, বাট আমরা একটাই দেখছি এবং আমরা ওইটার কথা শুনেই আসছিলাম। কালকে ওই ঝর্ণা দেখতে পাহাড় বায়া বায়া নাইমা আবার পাহাড় বায়া বায়া উঠতে যে পরিমাণে কষ্ট হয়েছে, তারপরে আর কংলাকে উঠার আমার বিন্দু পরিমাণে ইচ্ছা নাই। তোমার ইচ্ছা আছে? হবেই না ভাই, ইম্পসিবল। কংলাকের উপরে আর উঠে দেখাইলাম না, বাট আপনারা ঝর্ণার কাহিনীটা দেখতে পারেন। আমরা যাচ্ছি এখন সাজেকের ঝর্ণা দেখতে। মেইন যে ঝর্ণাটা, বড় যে ঝর্ণাটা, ওটা আর একটু নিচে। আর এখানে ছোট্ট একটা ঝর্ণা আছে, দাঁড়ান দেখাই। এই যে দেখেন। আর বড় যে ঝর্ণাটা, ওই ঝর্ণাটা হচ্ছে এই যে এইদিকে। আর ঝর্ণার দিকে যে যাচ্ছি, রাস্তাটা হচ্ছে এরকম। আর আমি আসছি চপ্পল পরে। ভালো জুতা বলতে আমি শুধুমাত্র নিয়ে আসছি রাইডিং বুট। এখন রাইডিং বুট পরে যদি এইদিকে যাইতে যাই, তাহলে আরো বেশি পিছলাবে। আমি খালি চিন্তায় আছি জুতা পিছলা যেন খালি নিচের দিকে পইরা না যাই। অবশ্যই এখান থেকে পড়লে, এখান থেকে যদি একবার পড়ি, অনেকটুকু সময় বেঁচে যাবে, সোজা নিচে নেমে যাবো। তার মধ্যে আসছি হচ্ছে এই যে শর্টস পইরা, আশেপাশের গাছের পাতা সব পায়ে লাগতেছে আর পা চুলকাইতেছে। দিল্লি কা লাড্ডু খাইলেও বসতে হবেন, না খাইলেও বসতে হবেন। আমরা এখনো যাই নাই জায়গা মতো। এখনই মনে হচ্ছে যে খাইলেও বসতাবো, না খাইলেও বসতাবো। তো এই হচ্ছে কাহিনী। আমরা যে এখন যাচ্ছি, মানে উঠে যাবো, এটা মনে হচ্ছে উঠে যাবো, এত দূর নামলাম, তাহলে নামে কি লাভ হইলো? তো এই হচ্ছে কাহিনী। আমরা যে এখন নামতেছি, খুব প্যারা নিয়ে নামতেছি, পা কাঁপতেছে পুরা। আর যেই জঙ্গলের ভিতর দিয়ে নামতেছি ভাই, মনে হচ্ছে শীত লাগছে। এই যে পায়ের কাপা ক্যামেরা দেখা যাচ্ছে। আর পুরা রাস্তা হচ্ছে একদম এরকম চিপা চাপা জঙ্গল। শোনেন, সাউন্ড শুনতেছেন? ঝর্ণার সাউন্ড শোনা যাচ্ছে, মেবি কাছাকাছি হবে। যতটুকু দেখে আসছিলাম, ঝর্ণাটা ততটা সুন্দর না, বাট তারপরেও একেবারে খারাপ না। যারা যারা ভিডিওতে দেখছেন, না আসলেও চলবে, যেটুকু দেখছেন ওইটুকুই। আর আমি ভাবছিলাম নিচে পানি অনেকটুকু গভীর, বাট এই যে এই পর্যন্তই পানি, এর থেকে বেশি গভীর না। জীবনে একবারের জন্য আসা যায়, বাট একবারে বেশি হয়ে গেলে আর আসার দরকার নাই। সাজেকের স্পেশাল খাবার হচ্ছে বাঁশ। এটা আবার যেমন তেমন বাঁশ না, এই বাঁশে আপনি বিভিন্ন রকম ভ্যারাইটি পাবেন। চায়ের দোকানে পাবেন ব্যাম্বো টি, খাবার খেতে গেলে দেখবেন ওইখানেও বাঁশ আছে, ব্যাম্বো চিকেন, ব্যাম্বো বিরিয়ানি। এছাড়া বিকালে যদি স্ট্রিট ফুড খেতে যান, তাহলে ওখানেও দেখবেন বাঁশ আছে। এর পাশাপাশি নর্মাল যে খাবার দাবার, সেগুলো তো থাকছেই। এইখান থেকে মেঘগুলো একদম কাছে মনে হয়, মেঘ এখনো পুরোপুরি নামে নাই। বাট আমি সাজেকে আসলে কেন জানি মেঘগুলো নিচে নামতে চায় না। সাজেকে এসেও এত উপরে মেঘ দেখলে কেমন লাগে? মেঘগুলো আর একটু নিচে নামা দরকার। যদিও এখান থেকে ভিউ খুব সুন্দর লাগতেছে, বাট মেঘগুলো আরেকটু নিচে হলে একটু ভালো লাগতো। কালকে যে আসছি, আসার পরে এখনো পর্যন্ত মেঘ একদম নিচে পাই নাই। একবার নিচে মেঘ দেখলেই এবার সাজেকে আসার টার্গেট কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখেন মেঘ এই পর্যন্ত, আরে একটু কাছে আসলে একদম নিচ দিয়ে এই পর্যন্ত থাকতো, দেখতে ভালো লাগতো। যদি ওই সামনের রুমটা নিতে পারতাম, তাহলে ওইখান থেকে মেঘ আরো ভালোভাবে দেখা যেত। বাট এই রুমটা খালি পাই নেই, নাহলে এটাতেই থাকতাম, সামনে থেকে একদম পিওর ভিউ দেখা যেত। নাও হোপফুলি মেঘটা আরে একটু কাছে আসবে। ওয়েল, এইবারও মেঘ আমার সাথে বেমানি করছে। যতটুকু ভালোভাবে দেখার ইচ্ছা ছিল, তেমন ভালোভাবে মেঘ আমি নিচে দেখতে পারি নাই। যতটুকু এক্সপেকটেশন ছিল, মেঘ ততটুকু নিচে নামতে দেখতে পারি নাই। এনিওয়েজ, আপনাদেরকে এখন দেই খরচের হিসাব। যাতায়াতের খরচ আপনারা হিসাব করে নেবেন, বাইক দিয়ে যাচ্ছেন অথবা চাঁদের গাড়ি দিয়ে যাচ্ছেন। ঢাকা থেকে সাজেক গিয়ে সাজেক ঘোরাঘুরি করে আবার ঢাকা ব্যাক করতে আমার ফুয়েল লেগেছিল প্রায় 2500 টাকার। আপনারা এটা আপনাদের মতো হিসাব করে নিতে পারেন। অ্যান্ড এক বাইকে যদি দুইজন যান, তাহলে এই খরচও দুইজনে স্প্লিট করে নিতে পারেন, 1250 টাকা ইচ। থাকার জন্য রুম মিনিমাম আপনারা 1000 টাকার মধ্যেও পেয়ে যাবেন। কপাল ভালো থাকলে নিচেও পেতে পারেন। এক রুমে যদি 4 জন থাকেন, পার পার্সন 250 টাকা করে খরচ আসবে পার নাইট।
এরপরে খাবার দাবারের জন্য পার হেড পার ডে 700 টাকার একটা প্যাকেজ পাওয়া যায়। সাজেকের যত ফেমাস খাবার দাবার আছে, ব্যাম্বো বিরিয়ানি, ব্যাম্বো চিকেন, সবকিছু আপনারা এই প্যাকেজের ভিতরেই পাবেন। এছাড়া বিকেলবেলা স্ট্রিট ফুড পাওয়া যাবে। এই স্ট্রিট ফুডের জন্য আলাদা 500 টাকা বাজেট রাখতে পারেন পুরা ট্যুর মিলিয়ে। ওভারঅল যাতায়াতের খরচ বাদ দিয়ে আপনার কাছে যদি এক্সট্রা 5000 টাকাও থাকে, তাও আপনি আরামসে 3 দিন সাজেকে থাকতে পারবেন যদি ব্যাচেলর ট্রিপ হয়। সাজেকে থাকা, খাওয়া এবং অন্য যে কোনো বিষয়ের জন্য যোগাযোগ করতে পারেন ইমনের সাথে। সাজেকেও কয়েকটা রিসোর্ট হ্যান্ডেল করে, তো সাজেক ট্যুর দিলেও আপনাদের সব রকম কাজে লাগবে। ফোন নাম্বার দেখেন স্ক্রিনে দেওয়া আছে। তো সাজেক থেকে এখন আমরা নেমে যাচ্ছি। নামার রাস্তা একটু বেশি রিস্কি অ্যান্ড আপহিল বোঝা না গেলেও ডাউনহিল মোটামুটি বোঝা যায় যে আমরা নিচের দিকে নামছি। এই যে থ্রটল ছাড়া, তারপরেও বাইক 35, 37 এরকম স্পিডে যাচ্ছে। এখন আরও একটু স্পিড বাড়বে। এইখানে লাস্টে যেটুকু উঠছি ওইরকম একদম খাড়া একটা ঢাল, তো ওই খাড়া ঢালটা নামতে হবে। এইখান থেকে জাস্ট ভিউটা দেখেন কি সুন্দর দেখা যাইতেছে। আর পাহাড়ি রাস্তার একটা নিয়ম হচ্ছে, আপনি যতটুকু পারেন প্রত্যেকটা মোচরে একবার করে হলেও হর্ন বাজান, যাতে সামনে থেকে যদি কেউ আসে সে যেন বুঝতে পারে। আর কর্নারে যে এফজেড দিয়ে কি মজা লাগে, যে পরিমাণে বাইক লিন করানো যায় ভাই। আমি আগে ভাবতাম যে লোকজন এফজেড নিয়ে এত কেন ট্যুর দেয়। এই 12 bhp এর বাইকে তো এত মজা লাগার কথা না, বাট এটার পাওয়ারে যতটুকু ল্যাগিংস আছে ওই ল্যাগিংসটুকু কাভার দিয়ে দেয় হচ্ছে এটার কমফোর্ট দিয়ে। আপনি মাইলের পর মাইল যাবেন তেমন কিছু মনেই হবে না। এখানেই শেষ হয় আমার এফজেডটা নিয়ে এইবারের সাজেক ভ্রমণ। হোপফুলি ভিডিওটা পর্যাপ্ত পরিমাণে এন্টারটেইনিং এবং ইনফরমেটিভ ছিল। আজকে ভিডিওটা এখানে এন্ড করি। দ্যাটস ইট ফর টুডে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। টিল দেন স্টে সাবস্ক্রাইবড। হোয়াট হ্যাভ ইউ ট্রাইড স্পেন্ড কিপ ওয়াচিং বাইক লাভার ব্যাচেলর। থ্যাংক ইউ।